সরকার পরিবর্তন হওয়ার যদি একটা এস্টাবলিশ মেকানিজম আমরা করতে পারি, তাহলেই only then there is a long term solution. 91, 96, 2001, 2008-এর 29শে ডিসেম্বর আবার প্রবলেম, কিছুদিন গেল 14 সালে নির্বাচন, প্রবলেম, 18 সালে প্রবলেম, 2024 সালে প্রবলেম। তার মানে কি, ক্ষমতাটা যে পরিবর্তন হতে পারে, পিসফুলি যে পরিবর্তন হতে পারে, এই ডেমোক্রেটিক কালচার যতক্ষণ পর্যন্ত এখানে এস্টাবলিশ করা না যাবে, ততক্ষণ যে সমস্ত ঘটনা ঘটে এটা বারবার ঘটবে। 24-এ যা হয়েছে, এরকম ঘটনা আগেও হয় না এই দেশে। স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের পরিবার শুদ্ধ মেরে পাত করে দিয়েছে। আবার একদলীয় শাসন ব্যবস্থা তারাই কায়েম করেছে। আচ্ছা বলেন, কি আজকালকার দিনে ইতিহাসকে বিবেচনা করলে এগুলো কি নেওয়া যায়? আমি তো নিতে পারি না। সার্ভিং প্রেসিডেন্ট চট্টগ্রাম গিয়েছেন, লাশ হয়ে গেছেন। আরেকজন এসে ক্ষমতা দখল করেছে, তিনি জোর করে 8-10 বছর পার করেছেন, আমরা সবাই মিলে ট্রেনে তাকে বিদায় করে দিলাম। না না, আমরা সবাই ভালো হয়ে গেছি। 1991 উই এস্টাবলিশ ডেমোক্রেসি, পার্টিসিপেটরি নির্বাচন, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, উই স্টার্টেড ইট। 10-15 বছর যাইতে না দিতে মাথা আর ঠিক নেই। 10-15 বছর গেছে কোনো রকম, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এই 2-3টা শব্দের ভিতর দিয়ে 10-15 বছর চলে গেছে। এরপরে আবার লগি লাঠি বইটা, আশ্চর্য ব্যাপার। আবার নির্বাচন সুষ্ঠু হয়েছে, সংসদকে সুষ্ঠুভাবে চলেছে। সেটাও বলছি আমি, দেশ থেকে পালাতে। আচ্ছা, রাজনীতিবিদকে দেশ থেকে পালাতে হবে কেন? আমি বিরোধী দলের নেতা থাকলেও তো আমি ইজ্জত সম্মান নিয়ে থাকতে পারি। আপনি সরকারের প্রাইম মিনিস্টার, কি ডিফারেন্স আপনার মধ্যে আর আমার মধ্যে? ইউ আর ফর দ্য মোশন, আই এম এগেনস্ট দ্য মোশন। সো লেটস ফাইট ইনসাইড দি পার্লামেন্ট with all sincerity, with all preparation, with all creative understanding for the nation. একজনকে বলে আরেকজন পাকিস্তানি, আরেকজন বলে আরেকজন হিন্দুস্তানি, দেশি লোক কই? ফান তো। আমি মাঝে মাঝে আমার কাছে মনে হয়, কি এক অদ্ভুত, আমার ছেলে কি শিক্ষা নিচ্ছে, আমার ছেলের সঙ্গে যারা লেখাপড়া কি শিক্ষা নিচ্ছে। আমার ছেলে আমাকে প্রশ্ন করে, কয়েক জায়গায় বলছি আমি, স্কুলে নিয়ে যাওয়ার সময় সকালে জিজ্ঞেস করে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাবা you are involved with politics? আমি বলি, হ্যাঁ, yes. So you are doing politics, you cannot solve the simple problem of traffic jam. In everyday morning I am going to school, sitting on a single circle for half an hour. Then what do? What is your politics? আমার answer কি? Sorry baba, we will try. This is what is the root cause. আর একটা ঘটনা, দুইটা ঘটনা, এটা রুট কজ না। এটা রুট কজ থেকে উদ্ভূত, বিভিন্ন জন বিভিন্নভাবে মোল করে। সিস্টেমটাকে মোল করতে না দিতে চাইলে ইনস্টিটিউশনালাইজেশন ছাড়া কারো বাবারও ক্ষমতা নাই এককেন্দ্রিক সরকারের উপর ভিত্তি করে দেশ চালাইতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি তো দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকগুলোর গভর্নর বিরাট ব্যাপার। সেন্ট্রাল ব্যাংকের, আমেরিকান ফেডারেল ব্যাংকের গভর্নর বিরাট ব্যাপার। এই ইনস্টিটিউশন এত পাওয়ারফুল, ইভেন দ্য প্রেসিডেন্ট ক্যানট ইন্টারভিন। আর আমরা সকালে হায়ার করি, বিকালে ফায়ার করি। কোনো প্রেস্টিজিয়াস লোক যাবে এখানে? কোনো সম্মানী লোক, এক্সপেরিয়েন্স লোক যাবে এখানে? বলবে কাকে? সালাম করে পায়ে ধরে। হাউ ফান! একটা প্রেস্টিজিয়াস লোক, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সুপ্রিম কোর্টের আইনজীবী পায়ে ধরে সালাম করতে পারে তো পলিটিক্যাল লিডার। How fun is this? এই যে নৈতিক অধপতন যেটি বলা হয়, যে নৈতিক অবস্থান তার এত নিচে চলে গেল, সেই লোকগুলোকেই তো বারবার পছন্দ সবার, যারাই ক্ষমতায় যায়। এটা কেন জানেন? বলছি না, ডিসএগ্রি করার লোককে কেউ পছন্দ করে। সবাই জি হুজুর লোক পছন্দ করে। জি হুজুর লোক, আমার বিবেচনায়, আমি একটা ছাত্র সংগঠন বিভিন্ন সময় পরিচালনা করার আমার এক্সপিরিয়েন্স আছে, কোন জি হুজুর টাইপের লোক আপনাকে শেষ পর্যন্ত ভালো কিছু দিতে পারবে। শেষ পর্যন্ত ভালো কিছু যদি চান, তাহলে যার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন আছে তিনিই পারবেন আপনাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে। কোনো জিহুজুর টাইপের লোক সামনে থেকে চলে যাওয়ার পরে আর কোনো কন্ট্রিবিউট করতে পারে না। তো আমরা কি পারবো সেই জিহুজুরের বাইরে গিয়ে চ্যালেঞ্জ যারা করে তাদেরকে ইনভাইট করতে? যদি না পারি তাহলে সলভ করতে পারবো।
আমার কাছে মনে হয় গভর্নমেন্ট কোনো একটা প্রেশারে আছে এই বিষয়টা নিয়ে। কারণ আমরা যাদের সঙ্গে এই স্বাধীন বিচারালয় তৈরির অনুষঙ্গ হিসেবে সচিবালয় প্রতিষ্ঠার কাজ যাদের সঙ্গে আমরা করেছি, তারাই দেখি এখন উল্টো বলে। তো আমি তো তার কোনো রহস্য খুঁজে পাই না। একটা জায়গা থেকে শুনেছি আমি, এটা মাই হেয়ারসে যে আদার টু অর্গ্যানস, স্পেসিফিক্যালি সিভিল ব্যুরোক্রেসি এবং সাম অফ দি পার্ট অফ আদার মিলিটারি ব্যুরোক্রেসি, তারা এটা চান না। কেন চান না? কারণ তাতে তাদের ইনফ্লুয়েন্স ওভার দ্য গভর্নমেন্ট কমে যাবে। স্ট্যাটাস এবং ক্যাটাগরির বিবেচনায় তারা ইনফেরিয়র হয়ে যাবে, এখানে সুপিরিয়র হয়ে যাবে। এর আর্গুমেন্টও করা হয়েছে আমি দেখলাম বিগত 2-4 দিনে, তাহলে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। কোনো একটা বিভাগ যেন মনস্টার না হয় সেই জন্য তার সেট রুলস থাকবে, রেগুলেশনস থাকবে। বিচারকরা যদি তার আচরণবিধি ভায়োলেট করে তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। এগুলো প্রিসেট রুলস লাগবে। আমরা তো এটাও চাই না যে বিচার বিভাগ অযথা মনস্টার হয়ে যাক। আমরা চাই কি, কনস্টিটিউশনালি বিচার করার জন্য যে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স দরকার, এটি পূর্ণাঙ্গভাবে তাকে দিতে হবে, নাহলে তো সে পারে না। একটি মানুষকে বেল দিয়ে দিল, আপনি ডিসস্যাটিসফাইড হয়ে ওই বিচারক সাহেবকে বান্দরবনে বদলি করে দিলেন, আর কি ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স থাকলো? আপনি একজন মানুষের রাতে আদালত বসিয়ে তাকে শাস্তি দিতে বললেন, তিনি শাস্তি না দিয়ে কোর্টে আসলেন না। আমি এরকমও দেখেছি অতীত আমলে 2-4 জন বিচারক অসুস্থতার ভান করে কোর্টে আসেন নাই, কারণ একদিনে অনেকগুলো সাক্ষী নিয়ে সাজা দেওয়ার ফরমাইশ দেওয়া হয়েছে। তিনি এটা অ্যাভয়েড করতে না পেরে কি করেছেন, আই এম সিক, আই ক্যানট কাম টু দ্য কোর্ট। তাহলে তো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স তো থাকলো না। তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার, তার বেতন ভাতা দিয়ে সিকিউরিটি দরকার। এট দ্য সেম টাইম তার ইন্ডিপেন্ডেন্সটা উইদিন দি বাউন্ডারি অফ দ্য কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন হতে হবে। এই জিনিসটাকে সাপোর্ট দিতে গেলে দেয়ার নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারি। পার্লামেন্টের তো ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট আছে। দেখি একটা নতুন একটা আইন দিয়ে পার্লামেন্ট সেক্রেটারিয়েট এস্টাবলিশ হয়েছে। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তো সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভিতরে একটা সংসদীয় ফাংশন আছে না? দেখি তো এখানকার সেক্রেটারিয়েটে এসে একটু নাক গলানোর চেষ্টা করেন দেখি। নো, ইটস নট এলা। তাহলে জুডিশিয়াল সেক্রেটারিয়েটে কেন নাক গলাতে হবে? তো আমার কথাটা হলো, ভাই, কোনো মানুষকে ইন্ডিপেন্ডেন্স দিলে আমি দুর্বল হব না। আমি মনে করি ইন্ডিপেন্ডেন্স ইনস্টিটিউশনালি যদি দেওয়া হয় তাহলে রাষ্ট্র শক্তিশালী হবে। আমি সরকার ইনফেরিয়রিটিতে ভোগার কোনো কারণ নাই। আমি তো মনে করি অন্যকে ইন্ডিপেন্ডেন্স দিলে বরং আমি সুপিরিয়র হই, অন্যকে ইন্ডিপেন্ডেন্স কেড়ে নিলে আমি সুপিরিয়র হই না। আমি কোনো মানুষের আইনমন্ত্রী তো সংসদে বলেছেন যে সরকারকে দুর্বল করে এমন কোন আইন তো তারা সমর্থন করতে পারেন না। তাহলে সরকার ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। যে আমার রাষ্ট্র মেকানিজমে 3টে অর্গানের প্রতিটা যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে তাহলে আমি দুর্বল হয়ে যাব। তাহলে দিস ইজ হোয়াট ইজ ইনফেরিয়রিটি কমপ্লেক্স। বরঞ্চ সরকারের কি বলা উচিত ছিল, আমার বিচার বিভাগ স্বাধীনভাবে ফাংশন করে, আই ফিল প্রাউড। আমার পার্লামেন্ট আইন প্রণয়নের ক্ষেত্রে ভিগারাস অ্যাক্টিভিটি করছে, আই ফিল প্রাউড। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু এস্টাবলিশ all norms including law and order situation. গভর্নমেন্ট এই কাজের মাধ্যমে নিজে স্যাটিসফাইড হওয়ার কথা। এখন আমি দুর্বল হয়ে যাব যদি আমার বিচার বিভাগ সবল হয়, তার আমার ইনফেরিয়রিটি কোথায়? আমি কেন তো ইনফেরিয়র? আমি তো বলবো আরো এটা, যে আমার একটা অর্গান ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করছে, আই ফিল প্রাউড। আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে দেখাবো, ইয়েস, লুক এট মাই জুডিশিয়ারি, হাউ আর দে ফাংশনিং, ইট ইজ মাই প্রাইড। আমার সময়কালে আমি ইন্ডিপেন্ডেন্স। মানবাধিকার নিয়েই বা কেন আসলো যে মানবাধিকার এই আইনটি না করে আগের আইনটি আবার ফিরিয়ে আনা হলো? বলা হচ্ছে ওটার দুটো কারণ। এটা সিক্রেটটা কি জানেন? 2009-এর আইনে ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেফিনেশনটা 2009-এর আইনে নাই। 2025-এর আইনে
এনফোর্সিং এজেন্সির ডেফিনেশনের ভিতরে একেবারে ডিজিএফআই থেকে শুরু করে ডিবি পর্যন্ত সকলকেই ইনক্লুড করা হয়েছে। মানবাধিকার কমিশনকে পাওয়ার দেওয়া হয়েছে টু ইনভেস্টিগেট করতে পারবে, তারা ক্ষেত্র মতো অ্যারেস্টও করতে পারবে। এবং এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যারা হবেন এবং মেম্বার যারা হবেন তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপয়েন্টেড হবে, তাদেরকে সরাইতে পারবে না সরকার। সরাইতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে সরানো হয় তাদেরকে সরানোর একই মেকানিজম অবলম্বন করতে হবে, তাহলে দে আর ইন্ডিপেন্ডেন্ট। আইনের পাশে একটা কমেন্ট ছিল, দেখবেন কমেন্ট ছিল কেন এই আইনটা তারা বাদ করতে চায়। একটা কারণ ছিল যে সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীন নয় এই হিউম্যান রাইটস কমিশন। আচ্ছা, হিউম্যান রাইটস কমিশন পৃথিবীর কোনো জায়গায় সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীন থাকে? সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীনেই যদি থাকে তাহলে হিউম্যান এনফোর্সিং এজেন্সির ডেফিনেশনের ভিতরে একেবারে ডিজিএফআই থেকে শুরু করে ডিবি পর্যন্ত সকলকেই ইনক্লুড করা হয়েছে। মানবাধিকার কমিশনকে পাওয়ার দেওয়া হয়েছে টু ইনভেস্টিগেট করতে পারবে, তারা ক্ষেত্র মতো অ্যারেস্টও করতে পারবে। তো মানুষের একটা ক্লাস অফ পিপলের বিহেভিয়ার তো অল অন এ সাডেন পরিবর্তন হয় না। এগুলো নিয়ে পৃথিবীতে অনেক স্টাডি হয়েছে। আমি নিজেও বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে গবেষণার অংশ ছিলাম। সরব একটু বললো যে সমালোচনাটা নিতে পারছে না অনেকেই। না, ওইটা বিষয় না, ওটা একটা আসপেক্ট, কিন্তু আরেকটা আসপেক্ট হলো যেমন আমি আপনি পুলিশের কাছ থেকে পিপল ফ্রেন্ডলি বিহেভিয়ার চেয়েছি, এখনো চাই। তো পিপল ফ্রেন্ডলি বিহেভিয়ার পুলিশ করবে হঠাৎ করে? এটা বাহিনী, এই বাহিনী বিগত দিনগুলোতে যেভাবে মিসইউজ হয়েছে, ট্রমা ক্রিয়েট হয়েছে। আমি যদি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে নিজেরা দেখি তাহলে আমি দেখব যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারি নাই বা করতে দেওয়া হয় নাই। এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন মানুষ পুলিশের এএসপি হিসেবে জয়েন করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হায়েস্ট প্রফেশনাল অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দি হায়েস্ট প্রফেশনাল অ্যাচিভমেন্ট। তার ট্রেনিং হবে, সারদায় যাবে, সে আসবে, প্রিভেন্টিভ ওয়ার্ক করবে, পিউনিটিভ ওয়ার্কও করবে। তো তার অভিযোগ হলো আমাকে তো কাজ করতে দেওয়া হয় না, আমাকে তো ব্যবহার করা হয়, আমাকে তো লাঠিয়াল ব্যাট হিসেবে ব্যবহার করা হয়, আমাকে গুলি করতে বলা হয়, আমাকে রাতের অন্ধকারে মানুষকে ধরে নিয়ে আসতে বলা হয়। আবার আপনি আমার কাছ থেকে পিপল ফ্রেন্ডলি চাচ্ছেন, তো আপনি তো সঠিক না, ইয়োর ডিমান্ড ইজ নট কারেক্ট। সেম টাইম আপনি বিচারক নিয়োগ দিচ্ছেন, কে কোন দলের, কার ছেলে, কার মেয়ে, এগুলো দেখছেন, আবার বলছেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই। হচ্ছে না তো। ইন ওয়ান হ্যান্ড ইউ আর টেন্টিং the process of selecting people. On the other hand, you are expecting the people will be service oriented. It's a dichotomy. It's the completely opposite. আপনি যদি সত্যিকার অর্থে একটা প্রপার প্রসেসে একজন মানুষকে এক জায়গায় আনেন, তাকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি উইদিন দি প্রফেশনাল এটিকেটে কাজ করতে না দেন, তাহলে সে আমাকে আপনাকে কি সার্ভিস দিবে, কোথা থেকে দিবে? আমি অবাক হই। আমাদের দেশে এরকম লোক আছে যারা ঠেকে গেলে বলে যে কোনোভাবে করে ফেলতে। যে কোনোভাবে কি? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, হোয়াট ইজ যে কোনোভাবে? কয় স্যার, যে কোনো মূল্যে। মূল্যটা কি বুঝেন তো? কি ধরনের, কার সাথে কার পরিচয় আছে, কার কার ছেলে, কে কার মেয়ে, কোথায় এক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে, এগুলো খুঁজে বের করে একেবারে সেন্টারে গিয়ে পৌঁছে আনুকূল্য চায়। আমি এমনও দেখেছি কিছু কিছু অফিসারকে, আমাদের ফ্রেন্ডদেরকে, যারা ভেরি অনেস্ট অফিসার, কিন্তু এই সমস্ত কারণে মানুষ তাদেরকে অনেক সময় অনেস্ট থাকতেও দেয় না। আবার উল্টাও আছে, অতি উৎসাহী অফিসাররা নিজেকে রাজনৈতিক দলের আনুকূল্য পাওয়ার জন্য সাময়িক সময়ের অনুভূতি প্রকাশ করেন। এই কালচারগুলো এই দেশে কবে ঠিক হবে? আমার ধারণা ঠিক হওয়ার একটা রাস্তা আছে, সেটা হলো consistent democratic practice with fair means এর মাধ্যমে